হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা জেনারেল সায়েন্সের যে ক্লাসগুলো স্টার্ট করেছিলাম আজকে তার 13 নম্বরটা করব। মেনলি রেলওয়ে এক্সামের জন্য যেগুলো করা হচ্ছিল, আর রেলওয়ে গ্রুপ ডি আর আরআরবি এনটিপিসির জন্য। আচ্ছা, এগুলোর প্লেলিস্টে যে প্লেলিস্টে আমি দিয়ে রেখেছি, প্লেলিস্টটার নামটা একবার দেখে নাও। তোমরা কমেন্টে সবাই বলছো আরআরবি এনটিপিসি জিকে সায়েন্স বলে লেখা রয়েছে, ঠিক আছে? তোমরা প্লেলিস্টটা একটু দেখে নেবে। চ্যানেলে এই নামে রয়েছে প্লেলিস্টটা, তো এই প্লেলিস্টটা তোমরা চেক করবে ওখান থেকে। ওখানে আমি সবকটা আগের 12টা পার্ট তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? চলো আজকে কি কি কোশ্চেন রয়েছে দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো, কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু একইভাবে গতিশীল থাকবে সমগতিতে। এটা নিউটনের কোন গতিসূত্র? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। দেখো, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কিন্তু হয়ে যাবে প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্রতেই এটা বলা হয়েছে যে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি বলের সংজ্ঞাও পাই। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে যেটা প্রয়োগ না করলে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং কোনো গতিশীল বস্তু সরল রেখা বরাবর সমান গতিতে চিরকাল চলতে থাকবে, আর কি গতিশীলই থাকবে। যেটা প্রয়োগ না করলে সেটাকে আমরা বল বলবো, আর সেটা আমরা পাই নিউটনের প্রথম গতিসূত্র থেকে। নেক্সট কোশ্চেন যেটা দেখবো, দেখো কোনো ব্যক্তি 14 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার মাঠ 1.5 পাক অতিক্রম করলো, ব্যক্তিটার স্মরণ কত হবে? কি বলা হচ্ছে, ধরো এটা একটা আমাদের বৃত্তাকার মাঠ, তো এই বৃত্তাকার মাঠের, ঠিক আছে, এই বৃত্তাকার মাঠের আমাদের দিয়ে দেওয়া হয়েছে ব্যাসার্ধটা, মানে এখান থেকে ধরো এটা 14 মিটার। তো এই মাঠটা যদি 1.5 পাক সে ঘোরে কেউ, কোনো ব্যক্তি, তো তার স্মরণ কত হবে? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। দেখো, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কিন্তু হয়ে যাবে অ্যাকচুয়ালি 28 মিটার। কেন 28 মিটার বললাম? দেখো, এখানে আমরা যদি এ পজিশন থেকে স্টার্ট করি, ধরো আমি এখানে এ নাম দিচ্ছি এ, এই জায়গাটা নাম দিচ্ছি বি, দুটো অপোজিট পয়েন্ট জাস্ট নাম দিলাম। এবার দেখো, এ পয়েন্ট থেকে আমরা যদি 1.5 পাক ঘুরি, তাহলে এ পয়েন্ট থেকে একবার পুরোটা এখান থেকে ঘুরে গিয়ে আর একবার এ পয়েন্টে আসবে, তবে 1 পাক পূর্ণ হবে। আবার একবার ঘুরে যদি বি পয়েন্টে যায়, দেখো তাহলে কিন্তু অর্ধবৃত্তটা কমপ্লিট করবে, তাহলে হয়ে যাবে আমাদের 1.5 পাক। অর্থাৎ এ থেকে একবার ঘুরে এসে এটাকে আবার টপকে গিয়ে বিতে গেলে 1.5 পাক হবে। এবার স্মরণ কি? স্মরণ আমরা জানি প্রাথমিক আর অন্তিম অবস্থানের সরলরৈখিক দূরত্ব। প্রাথমিক অবস্থান আমাদের এ এখানে, আর অন্তিম অবস্থান বি। তো এ আর বি এর মধ্যে সরলরৈখিক দূরত্ব কত হবে? আমরা জানি ব্যাসার্ধ কী হবে, 2r। তাহলে আর ইকলস টু, যদি এখানে 14 মিটার হয়, 2r ইকলস টু কত হবে? 2r হয়ে যাবে আমাদের 14 ইন্টু 2 28। ঠিক আছে, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, একটু খেয়াল করবে। স্মরণ বললে কিন্তু এই জিনিসটা করতে হবে, প্রাথমিক আর অন্তিম অবস্থানের মাঝখানের সরলরৈখিক দূরত্ব। কিন্তু যদি এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমাদের বলতো, তাহলে আমরা কি করতাম? যতটা পথ টোটাল অতিক্রম করা হয়েছে ঠিক ততটার আমাদের হিসাব করতে হতো। অর্থাৎ তুমি যদি ছুটতে শুরু করো এ থেকে, তাহলে 1 পাক ঘুরে এসে আবার এটা টপকে গিয়ে বিতে গেলে, তাহলে মোট আমাদের যেতে হলো, দেখো 2πr মানে বৃত্তের পরিসীমা 1 পাক ঘোরার পর, আর আরও হাফ পাক ঘুরছো মানে πr, তাহলে টোটাল আমাদের 3πr তখন যেতে হচ্ছে। তখন কিন্তু আমাদের অ্যান্সার তাহলে হয়ে যাবে, দেখো 3 ইন্টু 22 7, আর এর জায়গায় আমরা যদি এখানে 14 বসিয়ে দিই ব্যাসার্ধ, তাহলে কি হবে অ্যান্সার? দেখো, এখানে 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6 দুগুণে 12 কে 13, 132 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কিন্তু এক্ষেত্রে আমাদের 132 মিটার হবে, আর স্মরণ কিন্তু হয়ে যাবে কত? 28 মিটার। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। স্থির বাস হঠাৎ গতিশীল হলে বাসের দণ্ডায়মান যাত্রী পিছনে হেলে পড়ে বলে, মানে নিচের এটা কোন কারণের জন্য এই ঘটনা ঘটে? দেখো, এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, তোমরা একটু চেক করে নিও, ঠিক আছে? এখানে নিজের নয়, এটা হবে নিচের। নিচের কোন কারণের জন্য এই ঘটনাটা ঘটে? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে স্থিতিজাড্যের জন্য। কেননা আমরা জানি স্থির বাস যখন থাকে তখন যে বাসে দণ্ডায়মান যাত্রী রয়েছেন তার পায়ের সাথে বাসের অংশটা কিন্তু সংস্পর্শে থাকে, যার জন্য বাসটা যখন স্থির থাকে তখন কোনো অসুবিধা হয় না। কিন্তু যখনই হঠাৎ করে গতিশীল হয়, তখন ওই যাত্রীটার নিচের অংশ, মানে যে অংশটা বাসের সাথে টাচ করে আছে, সেটা হয়ে যায় হঠাৎ করে গতিশীল। কিন্তু ওপরের অংশটা, ব্যক্তির শরীরের উপরের অংশটা কিন্তু তখন স্থির থাকে, যার জন্য তিনি পিছন দিকে হেলে পড়েন অ্যাকচুয়ালি। নেক্সট আমরা যেটা দেখব, কোনো বর্ণের আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে চ্যুতি সর্বনিম্ন হয় কোন বর্ণের আলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে লাল, অপশান এ। দেখো নেক্সট যেটা রয়েছে, কোনো বস্তুর ক্ষেত্রে বল বাই ভর এই অনুপাতকে কি বলা যেতে পারে? দেখো 4টে অপশান রয়েছে, ভালো করে দেখো, তাড়াহুড়ো না করে। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম, অ্যান্সার করার চেষ্টা করো।
ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে সবকটা ঠিক, অপশন ডি। নেক্সট কী রয়েছে দেখো, স্থির মানের বলের অধীনে গতিশীল একটা বস্তুর উপর থেকে কোনো মুহূর্তে বল অপসারিত করলে বস্তুটার কী হবে? দেখো এখানে 4টে অপশান রয়েছে, এক্ষেত্রেও তোমরা একটু ভালো করে আগে অপশানগুলো পড়ে নাও, তারপর 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম, অ্যান্সার করো। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে একই বেগে চলতে থাকবে। ঠিক আছে, চলো নেক্সট কী আছে দেখি। এক ডাইন বল 10 মিলিগ্রাম ভরের উপর কাজ করলে উৎপন্ন ত্বরণের মান কত হবে? এটা যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা একটু পজ করে নিতে পারো ভিডিওটা, আমি 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম দিলাম, যারা যারা অ্যান্সার করবে এটা অ্যান্সার করো, আদারওয়াইজ আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে। ওকে, টাইম আপ। অ্যান্সার কিন্তু আমাদের এক্ষেত্রে হয়ে যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কীভাবে হচ্ছে দেখো, এক ডাইন মানে 1 গ্রাম। ওকে দেখো, এক ডাইন মানে কত? এক ডাইন মানে হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, পার সেকেন্ড স্কোয়ার। আর 10 মিলিগ্রামটাকেও আমরা একটু ঠিক করে নিই, 10 মিলিগ্রাম ইকোয়াস টু আমাদের হচ্ছে 0.01 গ্রাম। তো দেখো আমি এগুলো সবকটাকে সিজিএসে বার করে নিলাম। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের কী করতে হবে, যে কোনো একটা ইউনিটে তৈরি করে নিতে হবে। তো আমরা এখানে ডাইনটাকে অ্যাকচুয়ালি গ্রাম করে নিলাম যাতে আমাদের এককটা এখানে বোঝার সুবিধা হয়। এটা ডাইন রাখলেও কোনো অসুবিধা নেই, এখানে 10 মিলিগ্রাম করে নিলাম। এবার দেখো এখানে আমি এফ করব, এটা আমাদের কি পি বা এফ আমরা বলি যে, আর এখানে এটা কি হচ্ছে এম, তাহলে আমার পি ইকলস টু এম এফ হচ্ছে ফর্মুলা। এখানে এফ ইকলস টু কী হবে? পি বাই এম। দেখো পি বাই এম যদি হয়, পি এর জায়গায় আমি কী বসাচ্ছি? 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার সাথে নিচে কি বসাবো? এম এর জায়গায় 0.01 গ্রাম। দেখো গ্রাম গ্রাম এখানে কেটে যাচ্ছে, এখানে এটা উঠে গেলে উপরে দুটো চলে আসছে 100, আমাদের কি হচ্ছে 100 সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এখানে 100টাকে আমরা কি লিখতে পারি? 1 মিটার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে অপশান বি। নেক্সট দেখবো, দড়ি টানাটানি খেলায় দুই পক্ষ এফ ডাইন বল প্রয়োগ করলে দড়ির টান হবে কোনটা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোনটা হবে? অ্যান্সার বলার চেষ্টা করো দেখি। ওকে দেখো, এক্ষেত্রে অ্যান্সার আমাদের সবসময় দেখো এফ ডাইন হবে। এক্ষেত্রে এই প্রশ্নটা আমাদের অনেক কনফিউশনে ফেলে দেয়। যদি দুটো পক্ষ অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো, এটা যদি আমাদের একটা দড়ি হয়, এই জায়গা থেকে দাঁড়িয়ে এ এর দিকে টানছে আর বি টানছে এদিকে, তো অ্যাকচুয়ালি এখানে যে তার জন্য দেখো এখানে এফ আর এখানে এফ, তার জন্য এখানে টি আর এখানে টি। তো এখানে আমরা সবসময় একটা কনফিউশন হয় যে হয়তো দুদিক থেকে টানছে বলে এখান থেকে 2F ডাইন হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 2F ডাইন নয়। এটা দেখানো যায় যে এদের লব্ধি বলটা কিন্তু একটা এফকে আমাদের ক্যান্সেল করে দিয়ে ফাইনালি আমাদের যেটা করাবে, আচ্ছা এখানে আমি টি লিখে ফেলেছি, এটা এফ হবে অ্যাকচুয়ালি, টি এফ টান যেটা হয়। তো এক্ষেত্রে কিন্তু একটা এফ হবে, এটা কখনো দুটো এফ হবে না। আমি এখানে একটু এই ডিটেলসটা বলতে গেলে একটু টাইম লাগবে। তো তোমরা এখানে যেটা বলছি আমি, দেখো এফ সবসময় কিন্তু এক্ষেত্রে অ্যান্সার করবে। দড়ি টানার ব্যাপারটা যদি এখানে বলা হয় তাহলে সবসময় আমাদের অ্যান্সার হয়ে যাবে এফ, নট 2F। ঠিক আছে, অনেকে এটা ভুল করে ফেলে 2F বলে, সবসময় কিন্তু এটা এফ ডাইন হবে। যদি প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের পরের দিন এটা ফার্স্ট কোশ্চেন রেখে আমি তোমাদেরকে এটা পরের দিনকে একটু ভালো করে ডিসকাস করে দেবো। ওকে, নাহলে আজকে আরও অনেক প্রশ্ন আছে, সেগুলো কভার করা হবে না। এর আগের প্রশ্নটার ক্ষেত্রে লব্ধি টান কত হবে? দেখো এই যেটা আমি বলছিলাম এখানে দুবার ক্ষেত্রে হয়ে গেছে, তো এখানে অ্যান্সারটা কোনটা হবে? 5 সেকেন্ড টাইম দিলাম, বলো দেখি। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের এক্ষেত্রে 0 হয়ে যাবে, লব্ধি টানটা কিন্তু কত হবে? 0। ঠিক আছে, এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে। নেক্সট দেখবো, সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটা সত্য হবে? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কিন্তু ত্বরণ 0টা হবে। সমবেগে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে অবশ্যই ত্বরণটা 0, কারণ ত্বরণ কাকে বলে? আমরা জানি বেগ প্রীতির হারকে বলে ত্বরণ। ওকে, 11 নম্বর কী কোশ্চেন রয়েছে আমাদের? 147 গ্রাম ভরের একটা বস্তুর উপর 15 গ্রাম ওয়াট বল প্রয়োগ করা হলো, বস্তুটার ত্বরণ কত হবে? সেম অঙ্ক, পি ইকলস টু এম এফ ফর্মুলা দিয়ে এটা তোমরা করে নেবে। আচ্ছা আমি একবার চটপট বলেই দিচ্ছি, 5 সেকেন্ড তোমাদের জন্য আগে টাইম, তোমরা একটু বলো দেখি কত হবে। আমি এখানে একটু হিন্টস দিয়ে দিয়েছি, দেখে দেখি এগুলো অ্যান্সার হয়ে যায়। ওকে, টাইম আপ। অ্যান্সার হয়ে যাবে আমাদের 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। কীভাবে হচ্ছে দেখে নাও, দেখো এম এখানে কত বলা হয়েছে? এম বলা হয়েছে 147, তাই তো? আর এফটা কত বলা হয়েছে? না, এফটা বলা হয়নি, আমাদের বলা হয়েছে বলটার কথা, অর্থাৎ এখানে আমাদের 15 বলা হয়েছে। তো দেখো এখানে আমি যদি এফটা বার করি কী হবে? এফ ইকলস টু আমার হচ্ছে 15 ইন্টু 980,
ঠিক আছে। 15 ইন্টু 980 বাই কত হবে 147, মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো 15 বাই 147, তার সাথে আমরা 980 কেন করবো, 1 গ্রাম ওয়াট মানে 980 দেয়, তাহলে 15 গ্রাম ওয়াট মানে কত হবে 15 ইন্টু 980 দেয়, যার জন্য এখানে 980 কিন্তু গুণ করেছি। তো এক্ষেত্রে ক্যালকুলেশন করলে দেখো এখানে কত হচ্ছে, ক্যালকুলেশন করলে দেখবে আমাদের এখানে কিন্তু 100 চলে আসে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বায়ু শূন্যস্থানে পাখির উঠতে না পারার কারণ কি? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম, খুব সহজ কোশ্চেন। কোনটা হবে অ্যান্সার? টাইম আপ। অ্যান্সার আমাদের কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে বায়ুর প্রতিক্রিয়াজনিত বলের অভাব। ঠিক আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কিন্তু বায়ু মানে পাখি অ্যাকচুয়ালি উঠতে পারে। এবার যেখানে বায়ু নেই সেখানে বায়ু মানে ক্রিয়া প্রতিক্রিয়া বলের কোনো প্রশ্নই আসছে না, যার জন্য কিন্তু এক্ষেত্রে মানে বায়ুশূন্যস্থানে পাখির উঠতে পারে না অ্যাকচুয়ালি। আচ্ছা, নেক্সট দেখবো সমতরণে গতিশীল একটা লিফটে একজন ব্যক্তি 3 তলা থেকে 8ম তলায় যাওয়ার সময় কীরূপ অনুভব করবে? চলো এক্ষেত্রে 5 সেকেন্ড তোমাদের জন্য আবার সময়। দেখো এক্ষেত্রে অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে ভারী, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখবো বল কখনো বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে না, এই উক্তিটা নিউটনের কোন গতিসূত্রের সিদ্ধান্ত? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে টাইম আপ। অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে তৃতীয়, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যেটা দেখবো, একটি চলমান লিফটের দড়ি হঠাৎ ছিঁড়ে গেলে ওই লিফটে অবস্থিত কোনো ব্যক্তি কী অনুভব করবে? এক্ষেত্রেও 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে ভারহীন, অপশান সি। নেক্সট দেখবো দুটি অভিন্ন প্রকৃতির লরি সমান বেগে গতিশীল, একটি খালি এবং দ্বিতীয়টি বালি বোঝাই, তাহলে ওদের ভরবেগ সম্পর্কে কোনটা সঠিক হবে? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে দ্বিতীয়টার বেশি। কেন না, দ্বিতীয়টার মানে বালি বোঝাই রয়েছে, যার জন্য ওর ভর আর বেগ দুটোর গুণফলটা বেশি অবশ্যই হবে। নেক্সট দেখবো একটা মোটর সাইকেল আর একটা মোটর গাড়ি একটা অনুভূমিক রাস্তায় পাশাপাশি একই দিকে একই বেগে যাচ্ছে, উভয়কে থামানোর জন্য ব্রেক কষে একই মন্দন দেওয়া হলে কোন জিনিসটা ঘটবে? ভালো করে একটু ভিডিওটা দরকার হয় পজ করে অপশানগুলো পড়ো, তারপর তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে, 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। এখানে মন্দন স্পেলিংটা একটু ভুল আছে, তোমরা চেক করে নিও। ঠিক আছে, মন্দন। চলো এক্ষেত্রে টাইম আপ। আমাদের অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মোটর সাইকেল অপেক্ষাকৃত কম দূরত্বের মধ্যে থামবে। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিই। একটি বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটা পিছনের দিকে সরে যায়, এই ঘটনা যে নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় সেটা কোনটা? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। কোনটা হবে অ্যান্সার বলার চেষ্টা করো দেখি। অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কত? অপশান ডি, নিউটনের তৃতীয় গতিসূত্র। পরের প্রশ্ন কি রয়েছে? শূন্যে রকেটের ত্বরণ সৃষ্টি করা যায় কোন নিয়ম অনুযায়ী? এক্ষেত্রে 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওই টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা? ভরবেগের সংরক্ষণ। নেক্সট দেখবো একটি কঠিন ব্লক একটি মসৃণ অনুভূমিক তলে আছে, একটি বুলেট ওই ব্লকে আঘাত করে ওর মধ্যে আটকে গেল, এই প্রক্রিয়ার মধ্যে কোনটা হবে? এক্ষেত্রেও তোমরা অপশানগুলো একটু ভালো করে পড়ে তারপরে অ্যান্সার করো, দরকার হয় ভিডিওটা পজ করে নাও। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কত হবে, মানে কোনটা হবে? কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত হয়। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, বলের ঘাতের একক যে প্রাকৃতিক রাশির এককের সঙ্গে অভিন্ন তা কোনটা? মানে বলের ঘাতের একক কোনটা হবে? অ্যান্সার তোমরা বলার চেষ্টা করো দেখি। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে অ্যাকচুয়ালি ভরবেগ। ঠিক আছে, ভরবেগের অ্যান্সার কি? একক কি? ইউনিট। ইউনিট হচ্ছে আমাদের কি? ইউনিট হয়ে যাচ্ছে আমরা যদি এসআইতে বলি তাহলে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, আর যদি সিজিএসে বলি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি ঘাতেরও একক, যার জন্য এক্ষেত্রে আমাদের ভরবেগটা হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট যেটা দেখবো আমরা, একটি ট্রেন 5 মিনিটে 12 কিমি পথ গেল, ট্রেনটির দ্রুতি কত হবে? 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম। ওকে, টাইম আপ। এটা দেখো খুবই ইজি কোয়েশ্চেন, আমাদের ক্ষেত্রে কী করতে হবে? এটা 40 মিটার পার সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার। 5 মিটার মানে 5 মিনিট আর 12 কিলোমিটার বলেছে, আমাদেরকে কী করতে হবে? মিনিট আর সেকেন্ড। তো এখানে আমাদের মানে অ্যাকচুয়ালি এটা মিটার আর সেকেন্ডে করতে হবে, মানে মিনিটটা সেকেন্ড আর কিলোমিটারটা মিটারে করতে হবে। তো আমাদের এখানে আমরা করে নিই দেখো, 5 মিনিট আর 12 আমরা কত করবো তাহলে? 12 কিলোমিটার মানে হচ্ছে, আমরা যদি এটাকে মিটারে করি কিলো হেক্টর ডেকা মিটার, তার সাথে আমরা যদি মিনিটটা করি 5 মিনিটের সাথে কত গুণ করতে হবে? 60 গুণ করে দিতে হবে সেকেন্ড করতে গেলে। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি দেখো কত হচ্ছে, 6 2 0 0 5 4 0, দেখো 40 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 40 অ্যান্সার হয়ে যাচ্ছে।
আচ্ছা, নেক্সট কী রয়েছে, ঘন্টায় 36 কিলোমিটার বেগে ধাবমান একটা গাড়ি ব্রেক কষে 2 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি করলে গাড়িটি কতক্ষণ পরে থামবে? কোনটা হবে অ্যান্সার? এখানে একটু আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তোমরা ভিডিওটা দরকার হয় পজ করে নিও, তারপরে তোমরা অ্যান্সারটা করো। 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম দিলাম। ওকে, দেখো টাইম আপ। অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে 5 সেকেন্ড। কীভাবে হবে একটু দেখে নাও। দেখো এখানে আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এফটি, যেগুলো আমি তোমাদের আমি বলেছিলাম যে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ ফিজিক্স যে প্লেলিস্টটা রয়েছে ওখানে গিয়ে দেখো, বা নলেজ ফিজিক্স ম্যাথ নলেজ অ্যাকাউন্ট বলে তোমরা একটু সার্চ করে নাও, তাহলে কিন্তু তোমরা ওটা পেয়ে যাবে যেখানে আমি সব কটা ফর্মুলা আলোচনা করেছিলাম। তো দেখো এক্ষেত্রে ইউটা কী বলা হয়েছে, ইউটা কিন্তু এক্ষেত্রে প্রাথমিক বেগ, ভিটা হচ্ছে চূড়ান্ত বেগ, এফটা ত্বরণ, টিটা সময়। এখানে ইউ ইকুয়ালস টু কত আমাদের বলা হয়েছে, ইউ ইকুয়ালস টু বলা হচ্ছে 36 কিলোমিটার, ঠিক আছে, 36 কিলোমিটার পার আওয়ার। তো যদি এটা হয় আমাদের এখান থেকে কী করতে হবে, দেখো এক্ষেত্রে আমাদের এটা আমরা একটু চেঞ্জ করে নিই। দেখো 36 ইন্টু 1000 করে নিই, কিলোমিটার থেকে মিটার প্লাস 3600, ঠিক আছে। তো এক্ষেত্রে 5 আর 18, অ্যাকচুয়ালি এটা আমি তোমাদেরকে দেখালাম যদি আমরা কখনো কিলোমিটার থেকে কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে যাই, তো সেক্ষেত্রে আমাদের সবসময় 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে সেখান থেকে আমরা মিনিট পার সেকেন্ডে চলে যাব, ঠিক আছে। এটা তোমরা ভালো করে মনে রাখবে, কিংবা যখন আমরা মিনিট পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাব তখন 8-এর 5 গুণ করবে, তাহলে কিন্তু চলে যাবে কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। কীভাবে করতে হয় এখানে বলে দিলাম, এগুলো আমাদের এক্সামের সময় মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে ইউটা বলা হয়েছে, এফটা কত, এফটা হচ্ছে 2 মিটার দিয়ে দেওয়া হয়েছে, আর ভিটা কিন্তু 0, যেহেতু থামার কথা বলা হয়েছে তাহলে ভিটা এখানে 0। তাহলে আমরা এবার জাস্ট ফর্মুলাতে বসাই, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফটি এর জায়গায় কী কী বসাবো, দেখো ভি এর জায়গায় 0, ইউ এর জায়গায় কত বসাবো, ইউ এর জায়গায় বসাচ্ছি আমরা এখানে ক্যালকুলেশন করলে আমাদের দেখো 10 আসছে অ্যাকচুয়ালি, এই যে 18 2 5 দুগুণে কত আসছে 10, তো এক্ষেত্রে আমাদের 10 আসবে। এফ কত হবে, এফ আমরা জানি এখানে 2 দেওয়া হয়েছে, এখানে যেহেতু মন্দনের কথা বলেছে তাহলে মাইনাস হবে, তাহলে এখানে আমরা মাইনাস করবো এটাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে, মাইনাস করে নেবো। আর এখানে 2 আর টিটা কত হচ্ছে, টিটা আমরা বার করবো, তাহলে টিটা এখানে রেখে দিই, দেখো তাহলে 2t ইকুয়ালস টু 10, তাহলে টি ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে 10/2 ইকুয়ালস টু কিন্তু 5, তাহলে 5 সেকেন্ড আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখি। 100 গ্রাম ভরের একটা বস্তুকে উলম্ব দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো, বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এখানে জি এর ভ্যালুটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। চলো এখানেও তোমরা একটু ভিডিওটা পজ করে নিতে পারো, তারপর অ্যান্সারটা করার চেষ্টা করো। আমি 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম দিলাম। দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে 500 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখানে কীভাবে হয় আমি একটু বলে দিই। দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এরকম একটা ফর্মুলা রয়েছে, যে ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো। এখানে ইউ হচ্ছে প্রাথমিক বেগ কত, ইউ হচ্ছে আমাদের 100 দিয়ে দেওয়া হয়েছে, এই যে এটা হচ্ছে এত বেগে ছোড়া হচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের ইউ। আর ভিটা এখানে যেহেতু থামবে বলেছে একটা উচ্চতা, অ্যাকচুয়ালি দেখো উচ্চতায় একটা গিয়ে থামবে, তো এখানে উচ্চতাতে দিকে যেখানে যেখানে থামবে সেখানে ভিটা 0 হয়ে যাবে, আর আমাদের এই গতিটাই ক্যালকুলেশন করতে হচ্ছে, ঠিক আছে। একবার 0 হয়ে গিয়ে তারপর তো পড়বে সেই ঢিলটা, তো যখন 0 হয়ে যাচ্ছে এই পজিশনটা আমাদের ধরতে হবে ভি ইকুয়ালস টু 0, তাহলে ইউ ইকুয়ালস টু আমাদের 100, ভি ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে। আচ্ছা দাঁড়াও, এখানে তাহলে আমরা ভি স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে যদি আমাদের ভি ইকুয়ালস টু 0 হয় তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে আমাদের 2gh। এবার দেখো এখান থেকে আমাদের এইচের ভ্যালুটা বার করতে হবে, মানে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। এবার ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু আমরা দেখলাম 100, তাহলে 100 ইন্টু 100 করে দাও, আর এখানে 2g রয়েছে, জি এর ভ্যালু কত 10। ওকে ক্লিয়ার। এখান থেকে তাহলে ক্যালকুলেশন আমাদের কত হচ্ছে, 2 দিয়ে 5 করো 500, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 500 মিটার, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি এই ভরের কোনো কাজ নেই, ঠিক আছে, এই জায়গাটা কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। আমাদের এখানে দরকার ইউ জি, তাহলে কিন্তু এইচটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো 500 মিটার এক্ষেত্রে আমাদের হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখে নেব। একটি 50 কেজি বস্তুর ওপর কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করলে বস্তুটি 7.8 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে নিচের দিকে নামতে থাকবে? চলো আগের মতোই অনেকটা, 5 সেকেন্ড তোমাদের জন্য টাইম আপ। ও আচ্ছা, এখানে এটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো এটা আমি এখানে দিয়েই দিয়েছি, ঊর্ধ্বমুখী বল এফ হলে বস্তুটার উপর লব্ধি বল হবে অ্যাকচুয়ালি mg মাইনাস এফ ইকুয়ালস টু mf। এটা কেন হবে, দেখো অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের mg এমনিই কাজ করে, এটা আমাদের কি ভার মানে ওজন, তো এটা এমনিই কাজ করে। এবার আমরা যদি এখান থেকে একটা বল দেওয়ার চেষ্টা করি এফ, তাহলে এখানে লব্ধি বলটা কত হবে,
এমজি মাইনাস এফ, মানে এমজি থেকে এফ মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বলটা, এবার সেটা হচ্ছে আমাদের এমএফ। ঠিক আছে, তো আমরা এখানে যদি এফ ইকলস টু এমজি মাইনাস এমএফ করি, অ্যাকচুয়ালি দেখো এফ, এখানে আমরা যে পি ইকলস টু এমএফ, আমি যে ফর্মুলাগুলো করছিলাম পি ইকলস টু এমএফ, আমি বলছিলাম না এটাকে এফ ইকলস টু এমএফেও লেখা যায় যেহেতু ভর। ঠিক আছে, আমরা দুটো দিয়ে হিসাবে যদি ডিফাইন করি, যেটা যে ধরবে সেই অনুযায়ী, তো সেখানে সেখানেই এটাই করা হয়েছে। শুধু কি করা হয়েছে, এফটার আগে মানে এমজি থেকে এফটা মাইনাস করা হয়েছে। এমজিটা এমনিতেই কাজ করে যে কোনো বস্তুর ওপর, মানে তুমি ধরো যেখানে দাঁড়িয়ে আছো বা বসে আছো, তোমারও নিচের দিকে এরকম এমজি একটা কাজ করছে, তোমার ওজন। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে এফ যদি দেওয়া হয়, এমজি মাইনাস এফ হয়ে যাবে এই পোর্শনটা, আর বাদ বাকি এক্ষেত্রে এম এফ। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এফ ইকলস টু এম মাইনাস জি মাইনাস এফ। ওকে, এম কমন নিলে জি মাইনাস এফ। এবার এখান থেকে যদি আমরা এটা 9 মাইনাস মানে মানে ভ্যালুগুলো বসিয়ে দিই, দেখো এখান থেকে ইজিলি আমাদের 100 নিউটন হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তোমরা আনএকাডেমিতে প্রি ডেলি টেস্ট যেগুলো হচ্ছে সেগুলো অবশ্যই দিতে পারো। দেখো এখানে ডেস্কটপ যারা যারা রয়েছে, ডেস্কটপে এইভাবে দেওয়া যাবে। তোমাদের প্রথমে টেস্ট সিরিজ আসবে, ঠিক আছে, তারপরে এখানে দেখবে অনগোয়িং দেখতে পাবে, তার উপর তোমরা দেখতে পাবে এখানে মোবাইল ভিউয়ের ওপর এইভাবে। ঠিক আছে, এখানে দেখো ফ্রি বলে যেখানে লেখা থাকবে, তোমরা ওখানে ক্লিক করে দেবে, তাহলে তোমরা টেস্টগুলো দিতে পারবে। এখানে পরপর 20টা কোশ্চেনের টেস্ট রয়েছে। তারপর ফাইনালি সব কটা কমপ্লিট হয়ে গেলে ফিনিশ দ্য টেস্ট করবে। ঠিক আছে, এখানে তোমরা প্রশ্নগুলো রিভিউ করে রাখতে পারবে, যেরকম অ্যাকচুয়ালি যেরকমভাবে অনলাইন এক্সাম দাও ঠিক সেভাবেই দিতে পারবে। আর এখানে টোটাল কতগুলো কারেক্ট করলে, কতগুলো তুমি অ্যান্সার করতে পারোনি, বা কতগুলো রিভিউ করে রেখেছো, যেগুলো যেগুলো ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, তার এক্সপ্লেনেশন, এগুলো সব কটা দেখতে পেয়ে যাবে। তোমরা কিছুক্ষণ যদি ওয়েট করো, তাহলে তোমরা তাদের লিডার বোর্ডটাও দেখতে পেয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি তুমি কোন পজিশনে রয়েছো। এভাবে তুমি তোমার প্রস্তুতি যাচাই করতে পারবে। আর প্রত্যেকটা পরীক্ষার অ্যানালিসিস করে দেবে সোমনাথ বাড়ুই স্যার বিনামূল্যে ক্লাসে। ঠিক আছে, তোমরা যদি আনএকাডেমি প্লাসে সাবস্ক্রিপশন নিতে চাও, অবশ্যই এই রেফারেল কোডটা ইউজ করো, তাহলে তোমাদের 10% ডিসকাউন্ট হয়ে যাবে। আর আনএকাডেমিতে তোমরা আমাকে ফলো করতে পারো কুন্তল মাহিন্দার বলে, কুন্তল MAHINTER। ঠিক আছে, WBPSC ক্যাটাগরিতে তোমরা এটা WBPSC বলে কিন্তু তোমরা দেখতে পাবে কুন্তল মাহিন্দার। এখানে আমি রেলওয়ের প্রিপারেশন করাচ্ছি। তো তোমরা যদি আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, তাহলে অবশ্যই 10% ডিসকাউন্ট হওয়ার জন্য এই কোডটা ইউজ করবে, রেফারেল কোডটা। আর আমার নেক্সট ক্লাস, আজকে আমি অলরেডি একটা সিএর ক্লাস করিয়েছি, নেক্সট আমার স্পেশাল ক্লাস রয়েছে যেখানে তোমরা ফ্রিতে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। সেটা হচ্ছে কালকে, মানে আগামীকাল, যেখানে আমি ম্যাথের ক্লাস করব, জিওমেট্রির ক্লাস। সেটা হবে কিন্তু 10 AM, সকালবেলা 10টা AM। ওকে, আর এগুলো সব কটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশান বক্সে, ক্লাসের লিঙ্ক, কিংবা আমি তোমাদেরকে এখানে নলেজ অ্যাকাউন্ট যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের, নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে সব কটা লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে সব কটা ক্লাস জয়েন করতে পারবে। ঠিক আছে, তো এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কি একটু জয়েন করে নিতে পারো। চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।